না, আমাদের শক্তি হচ্ছে দেশের মানুষ। আমাদের মহাসচিব কিছুদিন আগে খুব স্পষ্ট করে বলেছেন যে এইবারের আন্দোলন বা এবারের যেই মানে নির্বাচন সুষ্ঠু করবার যেই আন্দোলন আমরা করছি, এটা নির্ধারণ করবে আগামী বাংলাদেশ আসলে কোন দিকে যাবে। বাংলাদেশ কি গণতন্ত্রের পথে হাঁটবে? মানুষ কি ভোট দিতে পারবে? মানুষ কি মন খুলে কথা বলতে পারবে? তার বাক স্বাধীনতা নিশ্চিত হবে? গুম, বিচার বহির্ভূত, হত্যা মুক্ত, মানবাধিকার প্রতি সম্মান রাখা একটা বাংলাদেশকে আমরা পাবো। সুতরাং এই বিষয়গুলোর ফয়সালা এই আন্দোলনের মধ্যে বা এই নেক্সট নির্বাচনের মধ্যে দিয়ে এই ফয়সালাটা হয়ে যাবে। সুতরাং এই আন্দোলনটাকে না আমি শুধু বিএনপির আন্দোলন হিসেবেও দেখি না, এটা সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন এবং এটা সাধারণ মানুষের আন্দোলনও বটে। কিন্তু সাধারণ মানুষ কি আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে? মানে আমরা কিন্তু দেখছি হচ্ছে। খালেদ ভাই দেখুন, আমরা ধারাবাহিক ভাবে সভা সমাবেশ করে নির্বাচনটি খুব সুষ্ঠু হওয়ার পথ প্রশস্ত হলো, যদি আমরা বা একেবারে প্রশস্তটা যদি 0 থেকে 100 ধরি তাহলে কতখানি প্রশস্ত হলো বলে আপনি মনে করেন? যে মানে একদম পারফেক্ট যদি আমি যদি ধরি 100। আপনি যদি নির্বাচনের কথা বলেন, ইলেকশনের কথা বলেন, হ্যাঁ, তাহলে একরকম। আর যদি বলেন সভা সমাবেশ করতে পারছি কিনা, পারছি। আপনার সুষ্ঠু নির্বাচনের প্যারামিটারও তো মনে হয় আপনি ক্ষমতায় গেলেই সেটি সুষ্ঠু হবে, সেটাও তো আপনারও প্যারামিটার, তাই না? এটা রাজনৈতিক দল করেন না। এক্স্যাক্টলি, মানে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী প্রসপেক্টিভলি বা ভবিষ্যতের জন্য বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করা হলো, যা সাধারণত আইনসিদ্ধ নয়, প্রয়োজন তাকে আইনসিদ্ধ করে। জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। এ সকল সনাতন তত্ত্বের ভিত্তিতে দশম ও একাদশ সংসদ নির্বাচন পূর্বে উল্লেখিত ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে। তবে সংসদ ইচ্ছা করলে, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা তারা বিকৃত করে, সংসদ ইচ্ছা করলে এরই মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারকদের বাদ দিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারে। অর্থাৎ সংসদের হাতে মানে তত্ত্বাবধায়ক সরকার রাখতে পারে বা রাখতে পারে না সেই ক্ষমতা দেওয়া হয়নি আইনের এই রায়ে যে ক্ষমতা দেওয়া হয়েছে বিচার বিভাগকে এর মধ্যে জড়াবে কি জড়াবে না সেই সিদ্ধান্ত সংসদ নেবে। আমি আপনার কাছ থেকে এখান থেকে দুটি বিষয় একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে জাস্টিস খায়রুল হকের নেতৃত্বাধীন যে যে আপিল বিভাগ, তাদের কাছে প্রশ্ন ছিল যে এই ব্যবস্থাটা আসলে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না। তারা বলেছেন প্রথমে উত্তরে, আপনি আরেকটু উপরে দিলে দেখবেন যে এটা সাংঘর্ষিক, অর্থাৎ এই ব্যবস্থাটা সাংঘর্ষিক, এই ব্যবস্থাটা চলতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রয়োজন এটা চলতে হচ্ছে, সংসদ চাইলে এটি করতে পারে এবং করতে হইলে কিন্তু মানে সংসদ বিচার বিভাগকে সেখান থেকে বাদ দিতে পারে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য। কিন্তু 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 সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি পার্লামেন্টে ছিল। বিএনপির পক্ষ থেকে কি এইটার আলোকে কোনো কিছু সংসদে উপস্থাপন করা হয়েছিল যে আমরা এইভাবে সংশোধনী আনতে চাই? কারণ সেখানে তো স্পষ্ট আপনি তার প্রধান বিচারপতিকে সেখানে রাখতে পারবেন না, সে কাকে রাখবেন কিভাবে রাখবেন সেটা নিয়ে কি কোনো আলোচনা বিএনপি করেছিল? করে নাই তো। মানে আপনি যদি দুটো লাইন এটা বলেন। আমি একটু বলি এই রায়ের পরে যেটা হয়, একটা সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। সেই কমিটির মধ্যে হেডেড বাই সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরী, দুজনেই প্রয়াত। এইটার মধ্যে, এই কমিটির মধ্যে বিভিন্ন দলের যারা ছিলেন সেই সময় তারা গেছেন। আওয়ামী লীগও কিন্তু প্রতিনিধি দিয়েছে সেই কমিটিতে, মানে আওয়ামী লীগের প্রতিনিধি দলও গিয়ে তাদের বক্তব্য জানিয়ে এসছে। সেখানে আওয়ামী লীগ তারা নিজেরাও বলেছে তত্ত্বাবধায়ক সরকার 2 টার্মের জন্য লাগবে, ঠিক যেভাবে আদালত বলেছে। যেটা আসলে মানে লিগাল না, সেটাকে লিগাল করতে হয় জনস্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে। মানে ডক্ট্রিন অফ নেসেসিটি, সোজা কথা, ডক্ট্রিন অফ নেসেসিটি অনেক কিছুকে মানে জায়েজ করে। তো সেই আলোকে তখন ওই কমিটিও রায় দিয়েছিল যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার থাকবে। কেন হঠাৎ করে সেটা পরে একদিনের মধ্যে চেঞ্জ করা হলো? চেঞ্জটা এসেছিল মানে রাষ্ট্রের মানে দলের সর্বোচ্চ পর্যায় থেকে, এবং এই যে একটা পুরো সিস্টেমকে শেষ করে দেয়া, ধ্বংস করে দেওয়া, এমনকি অ্যামিকাস কিউরি যারা ছিলেন তারাও কিন্তু সকলেই, একজন বোধহয় বাদ, তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন। এবং যে বিশিষ্টজনদের মতামত নেওয়া হয়েছে প্রায় 100 খানেক,
তারাও মোটামুটি সবাই তত্ত্বাবধায়ক না না ঠিক আছে, আপনার এই বক্তব্যের সাথে কোনো দ্বিমত নাই, কিন্তু যেটি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিয়ে যে এই বিতর্ক, এই মতামত জাস্টিস কে এম হাসান থেকে তার শুরু, বিচারকদের বয়স বাড়ানো নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বীজ বপন করেছিলেন, সেটি জনাব ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে তার পরিণতি দিয়েছিল বিএনপি সরকার। এর দায় বিএনপি কিভাবে এড়াবে? মানে এটা তো আসলে বিএনপি, এটার মূল্য বিএনপি চুকিয়েছে। আমি যদি তর্কের খাতিরে দায় ধরে নেই, সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে। 15 বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে, আর 2 বছর ধরলে 111 17 বছর। 1 2 হলো আপনার মাথা ব্যথা, প্রতি সন্ধ্যায় আপনার মাথা ব্যথা হয়, আপনি কি সমাধান হিসেবে মাথাটা কেটে ফেলে দেবেন? না আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবেন, মেরামত করবেন, ওষুধ খাবেন, বা কোনো প্রসিডিওরের দরকার হলে সেই প্রসিডিওরটা করবেন, আপনি নিশ্চয়ই পরেরটা করবেন, তাই না? সেখানে আমি প্রশ্নটি করেছিলাম যে বিএনপি সেই সময় সংসদে ছিল, তারা কোনো বিল এনেছিল কিনা, এই সংশোধনীর পক্ষে কোনো প্রস্তাব দিয়েছিল কিনা, এটি নিয়ে আসলে তারা কোনো কথা বলেছিল কিনা সংসদে? আমার মনে পড়ে না, আমি আসলে সংসদে ছিলাম, আমি তো অল্প কয়েকদিন সংসদে ছিলাম, আমরা ছিলাম 7 জন, বিএনপি তখন ছিল 30 জন, এই হলো পার্থক্য। হ্যাঁ, কিন্তু সংসদে আমরা মানে 2 টার্মেই ছিলাম আর কি। তো দেখেছি সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কোনো বিল আনা, কোনো প্রস্তাব আনা, এটা মানে নেক্সট টু ইম্পসিবল। 1 2 হলো আমরা যেহেতু ব্রুট মেজরিটির সংসদ, তারা যা চাইবে তাই হবে। এখানে বিরোধী দল যদি 149টা আসনও থাকে, 149 কোনো লাভ নাই। ঠিক আছে, আমার মনে 151টা আসন যাদের, তারাই এটা জিতবে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, আমার বক্তব্য পরিষ্কার। আপনি যদি বেগম খালেদা জিয়া প্রসঙ্গে আসতে যুক্ত করি, জি আসতেছি খালেদ, তার আগে একটা কথা একটু বলতেই হয় যে বাংলাদেশে নির্বাচন না থাকার যে অবশ্যম্ভাবী পরিণতি হয়েছে, সেটা হচ্ছে আমরা না এখন প্রজার মতন হয়ে গেছি। তাই গদি আঁকড়ে থাকা যদি জনসমর্থনের মাপকাঠি হয়ে থাকে, বিশ্বের বিভিন্ন দেশে যে সরকাররা 25 30 40 বছর মানে আয়ুষ্কাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে দাবড়ে ধরে রাখে এবং মানুষের মানে টু শব্দটাও করতে দেয় না তাদের বিপক্ষে, তো সুতরাং সেই দেশগুলোতে মানুষের জনসমর্থন আছে বলেই আসলে তারা ক্ষমতায় থাকে না। বিষয়টা আসলে তেমন না খালেদ ভাই। বিষয়টা হচ্ছে যে সরকারের নেচারটা কি, একটা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন আর একটা ফ্যাসিস্ট সরকারের, টোটালিটারিয়ান সরকারের বিরুদ্ধে আন্দোলন কমপ্লিটলি ডিফারেন্ট। বিএনপি চাইলে কি 96 সালে গুলি টুলি করে 600 লোক গুম করে আওয়ামী লীগের মানে বিচার বহির্ভূত হত্যা করে পুলিশ দিয়ে মানে বিভৎসতা করে ক্ষমতা থাকতে পারতো না? পারতো। সেই মেশিনারিজ তো, স্টেট মেশিনারিজ তো তখনও বিএনপির হাতে ছিল, কিন্তু সেটা তারা ব্যবহার করে নাই। একটা গণতান্ত্রিক সরকার ব্যবহার করতে পারে না সেই ধরনের। বিভিন্ন দেশের মানে পার্লামেন্ট থেকে চিঠি দেওয়া হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে, গণতন্ত্র নিয়ে। প্রত্যেকটা দেশ, সেটা যুক্তরাষ্ট্রের সেনেটর বা কংগ্রেসম্যান হোক, সেটা অস্ট্রেলিয়ার পার্লামেন্ট মেম্বার হোক, কিংবা সেটা ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট মেম্বাররা হোক, তারা কিন্তু একই ল্যাঙ্গুয়েজে কথা বলে। এবং আজকাল আরো কিছু বিষয় স্পষ্ট হয়েছে, গুম বিচার বহির্ভূত হত্যা তো আছেই, অন দ্য টপ অফ দ্যাট জুডিশিয়ারিকে কি করে কারাপ্ট এবং পার্টিজান করা হয়েছে সেই কথাগুলো আসে। বাংলাদেশে বিরোধী দলের মানুষরা যে বিচার পাচ্ছে না, এবং তার উদাহরণ হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে আপনারা মানে খুবই নন পলিটিক্যাল যেই 2 জন ব্যক্তির কথা আসে, সেটা একজন হচ্ছে অধিকারের 2 জন ব্যক্তি, শুভ্র ভাই এবং এলান ভাই, আর আরেকজন হচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস। তো সুতরাং এবং এদের ব্যাপারে যেই ধরনের বক্তব্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনি, টপের কাছ থেকে শুনি, খালেদ বাংলাদেশে বাস করে কোন আদালতের, শ্রম আদালতের সেই ছোট্ট বিচারকের ঘাড়ে কটা মাথা, যে যাকে প্রধানমন্ত্রী কুলাঙ্গার, রক্তচোষা, সুদখোর, চুবানি, পানিতে চুবাবো, মানে এই করবো ওই করবো বলে, তার রায় তো ওই দিনই হয়ে গেছে। যেদিন প্রধানমন্ত্রী বলছেন সেদিনই তার রায় হয়ে গেছে। বাংলাদেশে কিসের বিচার, কিসের রায়? বেচার রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ।